ও কি জ্বালা, কি জ্বালা! এই সাত সকালে ঘরে বসে আরাম করব ভেবেছিলাম, কিন্তু তার কি আর কোনো উপায় আছে? গিন্নি আমার আরামের ঘুমটা নষ্ট করে দিল। এই রোজ রোজ গরু দিয়ে হাল চাষ করতে আর ভালো লাগে না। নিজের জমি হলে একদিন চাষ করে 10 দিন আরামে নাকে তেল দিয়ে ঘুমাতাম। আমরা গরিব মানুষ, তা তো আর আমাদের ভাগ্যে নেই। বাবা, সাদা কালো বুঝি তোমার কথা শুনছে না? আজ বুঝি ওদের পেটে দানা পড়েনি কু? না রে মা, বড্ড বদমাইশ হয়েছে। ওহ, হাঁটতে হাঁটতে পাটা একেবারে ব্যথা হয়ে গেল রে। কালা, সাদা, একটু টান দে রে, নাঙলটা তো আর উঠছে না রে। হায় আল্লাহ, এই জমি চাষ না করে আর কোনো উপায় নেই। এ বছর যদি ভালো ফলন না হয়, মহাজন তো আমায় আস্ত খেয়ে ফেলবে। বাবা, গরুকে বেশি বকা দিও না, ও তো কথা বলতে পারে না। আমার তো মনে হয় সাদার পা ব্যথা করছে। তুই ঠিক বলেছিস মা। আহ, ওরে একটা খড় দে তো, ওর পেটে মনে হয় টান পড়েছে রে। বাবা, সাদারে মনে হয় তুমি একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছ। দেখছো না ও চোখ ঘুরিয়ে কেমন পানি পড়ছে? তাহলে থাক রে মা, আর চল বাড়ি যাই। বাবা, দেখো তো এটা কি? আরে, লাউয়ের বিচি মনে হয়। এই মাঠের মধ্যে একটা লাউয়ের বিচি কোথা থেকে আসলো? ভালোই হলো রে মা, এটা রেনুকে দেব। গত কয়েক বছরে আমাদের এলাকায় কোনো লাউ গাছই হয় না। এখন চল, যাই যাই, বেলা পড়ে গেছে, চল। চলো বাবা, মা নিশ্চয়ই আবার পথ বাড়ি এক করবে। ও বাবারে, আমরা কি আর বাড়ি যাইতে পারবো না? এত হাওয়া, পাও রাখুন যাইতাছে না। আমি তো পইড়া যাইতেছি বাবা। আহ বাবারে! সাবধানে চল মা, কিচ্ছু হবে না। বৃষ্টি হওয়ার আগে বাড়ি যেতে হবে, চল চল। আহ, কি সুস্বাদু খাবার! লতা, অনেকদিন হলো তোমার হাতের লাউ শাক ইলিশের ঝোল খাওয়া হয় না। এই একঘেয়েমি মাছ মাংস খেতে আর ভালো লাগছে না। যদি পারো, লাউ শাক দিয়ে আমায় ইলিশের ঝোল করে দিও। রোজ রোজ এক একখান বায়না ধরো না তো। তোমার তো আর রান্নাঘরে যাইতে হয় না, তাই সহজেই বলতে পারো। তুমি কি জানো না, গত কয়েক বছর গ্রামে লাউ শাক তেমন হইতাছেই না। তা কোথায় পাবো বলো তো? তা ঠিক, তবে মনে বড় চাচ্ছে গিন্নি, বুঝলে, মনে বড় চাচ্ছে গো। ও কর্তা বাবু, আপনি কোনো চিন্তা করেন না। আপনি যদি বলেন, আমি লাউ শাক কিনে এনে ইলিশ দিয়ে ঝোল করে দেব। এই তো লতা, দেখছো রেনু কেমন আমার মনের কথা জানে। বলতে না বলতেই রেনু একেবারে লাউ শাক আর ইলিশ মাছের ঝোল করে দিল। আর তুমি আমার কথা শুনলেই ঘ্যান ঘ্যান করো শুধু। তা হয়েছে হয়েছে, বললাম তো লাউ শাক এ এলাকায় কয় বছর ধরে দেখাই যাচ্ছে না। তা লাল শাক তুই কোথা থেকে আনবি রে রেনু? সে আপনাকে চিন্তা করতে হবে না, আমি দেখি আমাগো পাড়ায় পাওয়া যায় কিনা। রেনু, তোমার কাজ শেষ হয়েছে? হ্যাঁ কর্তা বাবু, ভাত নামায় দিছি, বারান্দা মোছাও শেষ।
যদি অনুমতি দেন এখন তবে যাই। হ্যাঁ, যাও। তোমার তো বাড়িতে ছেলে মেয়ে আছে, আকাশে মেঘ করেছে, দেরি করো না। কাল সকালে আবার এসো, কেমন? কর্তা বাবু, বলছিলাম কি, কাল সকালে আসতে পারুন না। অনেকদিন হলো বাপের বাড়ি যাই না, কাল বাপের বাড়িতে যাবো। ঠিক আছে রে রেনু, তবে তাড়াতাড়ি ফিরিস, তোকে ছাড়া তো আমার একেবারেই চলে না। আচ্ছা, আমি এখন আসি। ওরে বাবা, চারিদিকে যে অন্ধকার হয়ে এসেছে। সাবধানে যাস। এত ঝড়, এই মধ্যে বাড়ি যাবো কি করে বলো তো? বাবা, আমার সাদা কালো অনেক কষ্ট পাচ্ছি। আহ, এ তো দেখছি বৃষ্টি শুরু হয়ে গেল রে মা। গরুগুলো আমি গাছের সাথে বাঁধি, তুই এই গাছটার নিচে গিয়ে দাঁড়া। ভয় পাবি না মা, একদমই ভয় পাবি না। বাহ, বৃষ্টির মধ্যে ভিজতে তো অনেক মজা লাগছে। মারে কত কই, কিন্তু বৃষ্টিতে ভিজতেই দেয় না। আরে মা, একা একা কি ভাবছিস? ঝড় বৃষ্টিতে ভয় করছে না তোর? কি যে বলো না বাবা, আজ তোমার সাথে বাইরে না এলে বুঝতেই তো পারতাম না বৃষ্টিতে ভিজতে এত মজা। তাই নাকি মা? বেশি বৃষ্টিতে ভিজে কিন্তু তোমার ঠান্ডা লেগে যাবে। ওই তো সামনে দেখছি অনেক কচুর পাতা। দাঁড়া মা, আমি তোর জন্য একটা কচুর পাতা নিয়ে আসছি। বাবা, বাবা, আমার কিন্তু ভিজতে খুব মজা লাগছে। না রে মা, মাথায় পানি লেগেছে, ঠান্ডা জ্বর করবে। ওর মা তখন বকাবকি করবে। এই তো বৃষ্টি সেরে এসেছে, চল চল চল, এবার চল তাড়াতাড়ি বাড়ির দিকে যাই। বেশি দেরি করলে তোর মা উঠোন বাড়ি এক করবে। ঝড় বৃষ্টি তো শেষ হয়ে গেল, তাও বাড়িতে আসার কোনো নাম নেই। মেয়েটা আজকে একেবারে অসুস্থ হয়ে যাবে। কতবার করে বললাম ওর যাওয়ার কোনো দরকার নেই, আমার সাথে মহাজনের বাড়িতে যেতে বলেছিলাম, কিন্তু কে শুনলো কার কথা? 3 দিন হইল বলতাছি বাপের বাড়ি যামু, বাপের বাড়ি যামু, কারো কানে কোনো কথা যায় না। ঘরে ভাত নাই, লবণ নাই। কয়দিন হলো মেয়েটার মুখে মাছ মাংস কিছুই তুলে দিতে পারিনি। একদিন যদি জমিদারের বাড়ি কাজে না যাই, সংসারটা চালানোই তো মুশকিল হয়ে যায়। এই সংসারে আর কতদিন এভাবে কাটবো? রেনু, আরে সারাদিন গরু চড়িয়ে খুব জল তেষ্টা পেয়েছে রে, এক গ্লাস ঠান্ডা জল দে। পরের জমিতে সারাদিন গরু দিয়ে চাষ করে কি লাভ বলো তো? দিন শেষে তোমার থলিতে তো আর কিছুই থাকে না। কত করে বলি জমিদারের কাছ থেকে সুদে টাকা নিয়ে নিজের জমিতে নিজেই চাষ করো, আমার কথা তো শুনলে না। জমিদারের বাড়িতে আমাকে ঝির খাটনি খাটতে হয়। একটু থামো তো, বেলা ভর গরুর পেছনে দৌড়িয়েছি, সারা দিন জমিতে হাল টেনেছি, আর এই দেখো বাড়িতে আসতে না আসতেই তোমাদের ঘ্যান ঘ্যান শুরু হয়ে গেছে। থামো তো তোমরা, এখন বাবাকে এক গ্লাস পানি দাও। আজ বাবার খুব পরিশ্রম হয়ে গেছে। জানো মা, বাবা তোমার জন্য কি এনেছে? তোমার কি মাথা খারাপ হয়েছে? এই তপ্ত রোদের মধ্যে
মাইয়াডারে নিয়ে মাঠে গেছো। আমি কইছি না, নিজেরা হাজার কষ্ট করলেও মাইয়াডারে কোনো কষ্টের চাপ লাগতে দিব না। মা, আমি বাবার সাথে যাইতে পছন্দ করি। তোরে কেউ কইছে মা? এখন তোর খেলার বয়স, তুই পাড়ার ছেলে মেয়েদের সাথে খেলা করবি। এই তোদের বাপ বেটিরে নিয়ে আর পারি না আমি। না রে রেনু, আর একটু সময় দে। জমিদারের বাড়িতে কাজ করে করেই তো কিছু টাকা জমাচ্ছি। যদি সুদ নিয়ে জমি চাষ করি তাহলে সুদের টাকা শোধ করব কি করে? এই ধরো, মাঠে তিন্নির পায়ের নিচে এই লাউয়ের বিচিটা পড়েছিল, মাঠ থেকে কুড়িয়ে যত্ন করে তোমার জন্য নিয়ে এলাম। যদি আমাদের ভাগ্য ফেরে আর কি, আমাদের বাড়ির আঙিনায় লাগিয়ে দাও দেখিনি। লাউয়ের বিচি? এই লাউয়ের বিচি আবার কোথা থেকে আসলো গো? কে জানে একটা বিচি কোথা থেকে আসলো। এই লাউয়ের বীজে যদি আমাদের ভাগ্য ফেরে তাহলে তো ভালোই হবে। রেনু, আজকে তুই মহাজনের বাড়িতে কাজে যাসনি? গিয়েছিলাম গো, কর্তা বাবুর বউ আমাকে দিয়ে সেই খাটা খাটিয়েছে। একটু চুপচাপ বসতে দেয় না। আমরা গরিব মানুষ বলে কর্তা বাবুর বউ একবারে আমাকে পিষে ফেলে। এই থলেটা নাও, এবার একটু বাজারে যাও দেখি, যদি কিছু আনতে পারো। আজ ঘরে এক মুঠো চালও নেই। বাবা, আজ কিন্তু তুমি বাজার থেকে ইলিশ মাছ আনবা, ঠিক আছে? আমাগো লাউ গাছটা যখন বড় হইব তখন আমরা লাউ শাক দিয়ে ইলিশের ঝোল খামু। ঠিক আছে রে মা, আগে তো গাছটারে বড় হইতে দি। একখান পাতাও ভালো মতো বাইর হয় নাই, তুই তো খালি শাক আর ঝোলের স্বপ্ন দেখোস। মারে, কালুর কাছে কিছু টাকা পাই, যদি সে টাকাটা ফেরত দেয় তাহলে তোদের জন্য একটা ইলিশ মাছ আনতাম রে। বাবা, তুমি আইসো কিন্তু, আমি অপেক্ষা করুম। এই যে প্রশান্ত, কোথায় চললি? তোর বাড়ির দিকে যাচ্ছিলাম রে ভাই। আর যদি হাতে কিছু টাকা থাকে আমাকে দে। তোর কাছে তো টাকা পাই আমি, কদিন ধরেই তো ঘুরাচ্ছিস আমাকে। এই যে প্রশান্ত, এই হুটহাট করে টাকা চাইলে কেউ দেয় নাকি রে? আমি তো জমিদার মশাইয়ের কাছে টাকা পাবো, উনি দিচ্ছে না, আমি কিভাবে দেব বলতো? তুই নিজেই ভাব, কতদিন হলো আমার মেয়ে কয়েকদিন ধরে মাছ খেতে চায়। যদি কিছু টাকা পাই তাহলে ইলিশ মাছ আনতে পারতাম ওর জন্য। তোর কষ্ট আমি বুঝি রে, কিন্তু আমার হাত একদমই খালি। তুই পরে আসিস আবার, কেমন? পরে আসিস। এই যে বড় ইলিশ মাছ লইয়া যাও, পদ্মার ইলিশ। আরে একের ইলিশ, এমন ইলিশ বাজারে আর পাইবা না, লইয়া যাও। বসন্ত ভাই, এই দিকে আহো, বড় বড় মাছ আছে, তাজা তাজা। কি লাভ যে, পকেট তো একেবারেই ফাঁকা। হে বিধাতা, এ কেমন পরীক্ষা! মেয়ের মুখে আজ হাসি আনবো কোত্থেকে আমি? ভিটা মাটিতে তো কিছুই নেই, নিজের গায়ের ঘামের দামও ঠিক মতো পাচ্ছি না। মাছ তো খাওয়া দূরের কথা, চাল ডালও তো কষ্টে জোটে। ভাই, এই বড় ইলিশটার দাম কত? 1200 টাকা। লইয়া যাও, খুব ভালো মাছ বাপু, খুব ভালো মাছ। না ভাই, থাক, লাগবে না। ওখান থেকে একটা বড় তেলাপিয়া কিনে নিয়ে বাড়িতে চলে যাই। ভাই, তেলাপিয়া নিবেন নাকি?
এই নেন, বড় একটা মাছ, নেন নেন। জানি না ওরা খুশি হবে কিনা। মাছ তো এনেছি, কিন্তু যেটা তন্নি চায় সেটা তো আর এটা না। ওমা, আজ আবার কি রান্না করছো বলো দেখি? কি আর রান্না করবো রে মা, রোজকার মতো ডাল ভাত আর একটু আলু ভর্তা। ও মা, রোজ রোজ এই ডাল ভাত আলু ভর্তা খেতে খেতে আমার প্রাণ হাঁপিয়ে উঠেছে। একদিনও কি ভালো কিছু রাখতে পারো না? উত্তর পাড়ায় গেলে সবাই বলে আমরা নাকি অনেক গরিব। আমরা গরিব তাই বললা কি মানুষ না? গরিব হলেও তো তোর বাবা মা এখনো বাইসা আছে। বাপ মা যে মাথার ঘাম পায়ে ফেললা খাটে, সেটা তোরা কতদিন বুঝবি? বাহ, লাউ গাছ তো বড় হইছে, একেবারে কষি কষি ডগা বেরিয়েছে। প্রশান্ত, প্রশান্ত ওঠো, দেখো কি হইতাছে। গাছে কষি কষি লাউ ঝুল্লা পড়ছে, দেখো। এইটারে তো আইসি তরকারি করমু। বলেছিলাম না রে মা, এটাই কপাল ফেরাবে। মহাজন আমার কাছে লাউ শাক দিয়া ইলিশের ঝোল খাইতে চাইছিল। মহাজন যে ভোজন রসিক মানুষ, একবার যদি লাউ শাক দিয়া ইলিশের ঝোল খায়, তাইলে সে খুশি হইয়া আমাগরি জমি জমাও দিতে পারে। এই তো আমার বউয়ের বুদ্ধি। কিন্তু রেনু, কাল যদি টাকা না দেয় তাহলে আমি ইলিশ কিনবো কি করে? শোনো, আমি কোনো কথাই শুনতে চাই না। এক সপ্তাহের মধ্যে লাউ শাক দিয়া ইলিশ রান্না করব। বেশি দেরি হইলে মহাজনকে অন্য কেউ কইরা খাওয়াই দিবে। তখন মহাজন আর আমাদের উপর খুশি হইব না। ঠিক আছে, দেখা যাক। হয় শুনলি, মহাজন কইতাছে এই বছর আমারে আর জমি দিব না। কি কস রে? মহাজন যদি জমি না দেয় তাইলে আমরা তো না খাইয়া মরুম রে। আর কই যাবো আমরা? এই জমিতে চাষ কইরেই তো 2 বেলা ভাত জোটে। এইবার তাইলে আমরা বউ পোলামাইয়া নিয়া কই যামু রে? ওই ভাইরা, জমি না হলে মরুম এইটা কইলেই কি আর জমি পাওয়া যায়? মহাজন যে জমি দিব তারই দেব, আর সে হইল আমি। আমি চাইলে এই জমি মহাজন আমারই দিব। মহাজন, একটা কথা বলার জন্য এসেছি। কি বলবি রে কালু? প্রশান্ত আপনার জমিতে ঠিক মতো চাষ করে না। জমিটা আপনি আমাকে দিলে আমি জমিতে চাষ করে ঠিক মতো ফলন তুলতে পারতাম। তুই হঠাৎ প্রশান্তর নামে বদনাম করছিস কেন? বদনাম না মহাজন, সত্যি বলছি। আপনি শুনছেন না, প্রশান্তের বাড়িতে কিন্তু লাউ গাছ হয়েছে। আরো এখন থেকে কাজ না করে সারাদিন ওই লাউ গাছের পেছনেই পড়ে থাকে। কি বলিস? প্রশান্তের বাড়িতে লাউ গাছ? এই গ্রামে তো বহু বছর কেউ লাউ ফলাতে পারে না। এত বড় লাউ গাছ কোথায় পেল ওরা? আমি তো তাই বলি মহাজন, প্রশান্ত লাউ গাছ কোথা থেকে চুরি করে এনেছে। আমি শিওর। টাকা নেই, পয়সা নেই, এতগুলো গাছ কে দেবে শুনি? তাহলে তো ব্যাপারটা দেখতে হচ্ছে।
কিরে প্রশান্ত, বাড়িতে আছিস না কিরে প্রশান্ত? মহাজন, হঠাৎ আপনি আমার এই গরিবের ভাগা করে? বসুন বসুন বারান্দায়, প্রশান্ত এক্ষুনি ফিরবো। তোর উঠান দেখি, কি কি লাগাচ্ছিস? তাহলে এই জন্যই তুই লাউ শাক দিয়ে ইলিশ রাখার কথা বলেছিস রে রেনু? বল, কবে থেকে এই চাষ করছিস বল? এই তো মাস দুয়েক হইব। ওরে রেনু, এত সুন্দর লাউ গাছ বানালি কিভাবে? আর এটা আনলি কোথা থেকে? এই গ্রামে তো কত বছর হলো কেউ লাউ গাছ দেখেই না। ও, এইটা তো আমার বাপের বাড়ি থেকে আনা, আমি যত্ন কইরা এত সুন্দর করে বানাইছি। বাহ, এত যত্ন করছো, দেখলেই বোঝা যায়। ঠিক আছে, যখন রান্না করবে মনে রেখো, মহাজনকে না খাওয়ালে কিন্তু চলবে না। আরে কাকা, আজই তো ভাবছিলাম ইলিশ মাছ আনাইয়া লাউয়ের ডগা দিয়ে রান্না করবো, আর আপনারে না খাওয়াইলে কি চলে? ওরা যদি লাউ দিয়ে ইলিশ মহাজনকে খাওয়ায়, তাহলে তো মহাজন খুশি হয়ে পুরস্কার করবে। না না না, এটা তো হতে দেওয়া যায় না। একটা কিছু আমাকে করতেই হবে। তাহলে আজকে আমি উঠি। প্রশান্ত আসলে বিকালবেলা একবার দেখা করতে বলল। আজকে প্রশান্তর হিসাবটা একেবারে পরিশোধ করে দেব। বাবা বাবা বাবা, এভাবে যদি একবার ইলিশ মাছ দিয়ে ঝোল করতে পারি, মহাজন তো একেবারে আমার কথাই উঠবে আর বসবে। যে ভোজন রসিক মানুষ আমাদের মহাজন। ওগো, আমার এই সর্বনাশ করলো কেটা? একটা লাউয়ের ডগাও নাই। মহাজনকে তো আমি কথা দিছি, আমি তারে লাউ শাক দিয়ে ইলিশ ঝোল খাওয়ামু। কি হয়েছে রেনু, কাঁদছো কেন? লাউ গাছের সব ডগা হারাইয়া গেছে, সব চুরি হইয়া গেছে। কি? কে চুরি করলো? বুঝতে পারতাছি না, খুব দুঃখ লাগতাছে। মহাজন আসতে একটু সময় আছে, এখন এখন আমি কি করবো? যা হবার হয়ে গেছে, আমি মহাজনকে বুঝিয়ে বলবো। তুমি এখন শান্ত হও। কাকিমা, দেখো, কর্তা বাবুর জন্য একটু লাউয়ের ডগা আর ইলিশের ঝোল নিয়ে এসেছি। আরে কালু, এতদিন পর মনের মতো একটা কাজ করেছিস। এই লাউয়ের ডগা আর ইলিশের ঝোল গন্ধে আমার মনটা খুশিতে ভরপুর হয়ে গেছে। আর একটু নিন, আমার বউ সব সময় রান্নাটা খুব ভালো করে কাকা। এই লাউয়ের ডগা তুমি কোথায় পেলে? এই গ্রামে তো বহুদিন লাউ গাছ কেউ লাগায় না। লাউয়ের ডগা পাওয়া আবার কি এমন কাজ? বাজার থেকে কিনে এনেছি। মহাজন খেতে চেয়েছে, আর আমি লাউয়ের ডগা বাজার থেকে কিনে আনবো না? তা কি করে হয় মহাজন, বলুন তো, কি করে হয়?
কালু, এই লাউয়ের ডগা তুই চুরি করেছিস? ইয়ে মানে কর্তা বাবু, আমাকে মাফ করে দিন। কর্তা বাবু, কালু আমাকে অনেক জ্বালিয়েছে, ওকে আপনি মাফ করতে পারেন না? কিছুতেই না। কত কষ্ট করে রেনু এই গাছগুলো উঠিয়েছে, আমাদেরকে না জানিয়ে কাল সেগুলো সব চুরি করে নিয়ে গেল এই কালু। কর্তাবাবু, এই দেখেন, আমি সারা মাসের উপার্জন দিয়া আপনার জন্য বাজার থাইকা ইলিশ মাছ কিনছি, কিন্তু বাড়িতে আইসা দেখি লাউয়ের ডগাই নাই। তাইলে রান্না করবো কি দিয়া? মহাজন, আজকে ওর জব্বর একটা শাস্তি দিতে হবে। হ্যাঁ, কালকে ন্যাড়া করে ওকে এই গ্রাম থেকে বের করে দাও। আরে ও কাঁঠাল রানী, সাত কুলে আমার কেউ নেই রে। তোকে ছাড়া যে কোথাও শান্তিও পাওয়া যায় না। শুনেছি এই বর্ষায় বাঁধ ভাঙবে রে, সবাই গ্রাম ছেড়ে পালাচ্ছে, কিন্তু আমি যাব কই? আমারে দেখার তো কেউ নাই রে। ওই দেখ, আকাশও আমাদেরকে সজাগ করে দিতেছে। সবাই কেঁদেও তোরে ছেড়ে আমি কোথাও যাব না রে কাঁঠাল রানী। পায়ে একেবারে বল নাই রে। আজ কদিন ভিক্ষা করিনি, তাই পেটেও ভাত পড়েনি। এভাবে পড়ে থাকলে তো না খেয়ে মরে যাব। 7-8 দিন হলো জ্বরটা একেবারে যাওয়ার নাম নেই। এভাবে চললে না খেয়ে মরতে হবে। ছেলেটা আমার কোনো কাজেরই না, ওকে দিয়ে আর কি করব বলো? ওরে মানিক, কিরে, এত দেরি কিসের? যা বাবা, আর দেরি করিস না, এই বীজগুলো বুনে দিয়ায়। বৃষ্টি থেমে গেছে, এখন না দিলে আর জো থাকবে না রে। ওঠ রে, ওঠ। ও বাবা, আমি যাব? আমি কি কোনোদিন মাঠে বীজ বুনেছি নাকি? আমি বীজ বুনলে কি তোমার সেই বীজে ভালো ফলন হবে বলো? অলস কোথাকার! এই অলস হলে তুই চাষবাস করবি কিভাবে রে? আমি আর কদিনই বা বাঁচবো রে, তারপর তো তোকে এই সংসারের হাল ধরতে হবে, বুঝলি? সকাল সকাল ছেলেটার সাথে ঘ্যান ঘ্যান শুরু করলি? বলি, ওর কি মাঠে কাজ করার বয়স হয়েছে এখনো? ছেলেটা আমার কেবল মাছ ধরে আসলো এই বৃষ্টিতে ভিজে, এখনো দুপুরের খাওয়াটাও শেষ করতে পারলো না। বলি, তোমার কি ছেলেটার ওপর কোনো দয়া মায়া কিছুই নেই? হয়েছে হয়েছে, সকাল সকাল তোমাদের আবার শুরু হয়েছে। আমি বলি কি, এতই যখন অসুস্থ থাকবে, তখন জমি আবার চাষ করতে কে বলেছে বলো তো বাবা? অসুস্থ কি আমি শখ করে হয়েছি রে? অসুস্থ কি আমি শখ করে হয়েছি? শোনো, তুমি আমার ছেলেটার সাথে সারাদিন এমন দুর্ব্যবহার করবে না। নিজে তো 7 দিন অসুস্থ হয়ে পড়ে আসো, ঘরে কি আছে কি নেই তার খোঁজ খবর কি রাখো? ও মা, হয়েছে, এবার থামো তো। আমি যাই, তোমাদের এত ঘ্যান ঘ্যানানি আমার ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না। আচ্ছা, এই বীজগুলো বুড়িমাকে দিলে কেমন হয়? বুড়িমা তো খুব ভালো মানুষ, আমার কথা সে একেবারে ফেলতেও পারবে না। তাছাড়া বীজ কিভাবে বুনতে হয় তা তো আমি জানিই না। আমি বরং বীজগুলো বুড়িমাকেই দিয়ে আসি। এই যে বুড়িমা, তুমি কোথায় গো বুড়িমা?
কি রে মানিক, এ দুপুর বেলা বুড়িমার কথা মনে পড়লো? বুড়িমা, তোমার কথা আমার সব সময় মনে পড়ে। আজ তুমি ভিক্ষা করতে যাওনি বুড়িমা? গিয়েছিলাম রে, বৃষ্টির জন্য বেশি দূরে যেতে পারিনি। 2 দিন হলো একেবারে পেটে ভাতও পড়েনি, তাই আজ দুটো ভাত খেলাম শান্তি করে। বুড়িমা, আমার একটা কাজ করে দেবে তুমি? তাহলে আমি তোমায় নদী থেকে বড় মাছ ধরে খাওয়াবো। তাই নাকি রে? অনেকদিন হলো নদীর বড় মাছ দিয়ে ভাত খাইনি রে। তা তোর কোনো কথা আমি ফেলতে পারি? বল না, বল না দেখি, আমি তোকে সাহায্য করতে পারি কিনা। ও বুড়িমা, এই নাও বীজ। আমার বাবা আমাকে দিয়েছে তার জমিতে বোনার জন্য। আচ্ছা বুড়িমা, তুমি বলো তো, আমি কোনোদিন কি জমিতে বীজ বুনেছি? তাই তো, তুই তো অনেক ছোট, এই বয়সে তোর বাপ তোকে কেন কাজ করতে দেবে? আমনের কোনো আক্কেল জ্ঞান হলো না। ও বুড়িমা, আমার হয়ে তুমি আমার বাবার জমিতে বীজগুলো বুনে দিয়ে আসো না। হা হা, যাইতেছি। তোরে আমি মিছে কথা কমু না, তোরে তো আমি নিজের নাতির মতোই দেখি রে মানিক। তোমার বাড়িতে তো কাঁঠালের গন্ধ মম করছে গো। তোমার কাঁঠাল থেকে কি আমাকে একটা পাকা কাঁঠাল খেতে দেবে? হরে মানিক, এই জন্যই তো এ বাড়িতে আর কেউ পাও রাখছে না। যা, ওখান থেকে একটা কাঁঠাল পেড়ে নিয়ে যা। জানিস মানিক, মাস্টার সাহেব হুমকি দিয়েছে, আমার এই কাঁঠাল গাছ দিয়ে নাকি কোনো লাভ নেই, তাই গাছ কেটে নৌকা বানাবে, আর বন্যার সময় সেটাই নাকি কাজে লাগবে। সে কি বুড়িমা, মাস্টার সাহেব এত বড় অন্যায় করতে পারে না। তুমি তো কাঁঠাল রানীকে নিয়েই থাকো। কি আর করবো রে মানিক, যতদিন বেঁচে আছি ততদিন মানুষের কটু কথা শুনতে হবে। আচ্ছা বুড়িমা, আমি তাহলে যাই। তুমি বীজটা দিয়ে এসো ঠিকঠাক, কেমন? দিন দিন সব ভুলে যাচ্ছি। আমনের জমিটা ঠিক কোথায় যেন ছিল? এই তো, এটাই তো মনে হয়। যাই, সব বীজ বোনা শেষ। এটা আবার কি? কাঠের বাক্স দেখছি। এই মাঠের মধ্যে মাটির নিচে কাঠের বাক্সকে রাখলো শুনি? কাঁঠাল রানী, তুই কি বলতে পারবি? বুঝতে পেরেছি, এটাই ভাগ্য আমার। আমার ভাগ্যই এই কাঠের বাক্সটা আমার হাতে তুলে দিয়েছে। বাহ বাবা, এত সুন্দর পিতলের বাক্স! এই বাক্স তো মনে হচ্ছে বহু পুরনো। যাই যাই, বাক্সটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই, কেউ দেখলে আবার মাস্টারের কাছে বিচার বসাবে। ও বেলা বৃষ্টি শুরু হয়ে যাবে শুনলাম, ঘরে তো বাজার নেই। যাও না, একটু হাট থেকে ঘুরে এসো না। তোমার জন্য একটু কাঁথা মুড়ি দিয়ে বৃষ্টির দিনে যে আরাম করব তার আর উপায় নেই। তা সকাল সকাল তোমার কি হয়েছে শুনি, বলো বলো। তুমি আর কি করে বুঝবে গো?
তোমার তো আর রান্না বান্না করতে হয় না। এক্ষুনি বৃষ্টি নামলে আর বাজারে যেতে পারবে না। আকাশ ঘনিয়ে এসেছে, বৃষ্টির আগে আবার বাড়ি ফিরতে হবে তো। প্রতিদিন এই ঘ্যান ঘ্যানানি আর ভালো লাগে না। বৃষ্টির মধ্যে একটু কাঁথা মুড়ি দিয়ে ঘুমাবো, তার হলো না। দাও দাও, ফলেটা দাও। বড় মাছ কিনবে? উত্তর পাড়া থেকে আমার বড় বোনের ছেলে আসবে। ওদের এলাকায় বন্যার পানিতে একদম ডুবে গেছে। শুধু বোনের ছেলে আসবে কেন? বাড়ির সব লোকজন নিয়ে আসতে বলো। এটাকে তো সরকারি হোটেল বানিয়ে ফেলেছো। দেখো, ভালো হবে না বলে দিলাম। আরে আরে, মাস্টার মশাই নাকি? দাঁড়ান মশাই, আপনার ওদিকেই যাচ্ছিলাম। তা কি হয়েছে মদন? এত তাড়াহুড়ো করছো কেন? কি হয়নি তাই বলুন। উত্তর পাড়ার বুড়ি আছে না, বুড়ি এসে আমার জমি থেকে আমার পূর্বপুরুষের লুকানো গুপ্তধন চুরি করে নিয়ে গেছে। কি বলিস? ওই কাঁঠাল বুড়ি? কাঁঠাল বুড়ির এত বড় সাহস! কাঁঠাল বুড়ির কাঁঠাল গাছ কেটে এবার বন্যায় আমি নৌকা বানাবো। বুড়ির সাহস দিন দিন বেড়েই চলছে। মাস্টার মশাই, আমি এখন যাচ্ছি বুড়ির বাড়িতে। সন্ধ্যাবেলা কিন্তু এর একটা বিহিত করতেই হবে আপনাকে। ঠিক আছে মদন, যাও। সন্ধ্যাবেলা গায়ের সকলকে নিয়ে বসবো। ইসিরে, এই বুড়ি কি সব লাগিয়েছে বাড়ির মধ্যে। মাস্টার মশাইকে বলে গাছটা কাটানোর ব্যবস্থাই করতে হবে। এই বুড়ি, কই রে? আমার জমির মাটি খুঁড়ে গুপ্তধন তুলেছিস? এত বড় সাহস তোর? কে রে হতচ্ছাড়া, আমার দরজায় ধাক্কা দিস? আমার কাঁঠাল রানী থাকতে তোরা এত সাহস হয় কি করে? আমার বাড়ির ভেতরে ঢুকেছিস? বাক্সটা দে বুড়ি। এটা আমার জমির নিচ থেকে পাওয়া, এটা আমার সম্পত্তি। না, এটা আমি কাঁঠাল রানীর আশীর্বাদেই পেয়েছি। তোদের আমি কিছুই দেব না। ভালোই ভালোই চলে যা মদন। দেখ বুড়ি, ভালো হবে না কিন্তু। ভালোই ভালোই বাক্সটা দে। ওটা আমার জমি থেকে পাওয়া গেছে, আমার বাপ দাদার আমলের গুপ্তধন। কানাইদা, তুমি কি করছো? আমার আবার কোনো কাজ আছে নাকি? কেউ যদি আমায় কাজ দেয় তই তো আমার কাজ হয়। হ্যাঁ কানাইদা, এজন্যই আমি তোমাকে একটা কাজ দিতে আসলাম। কাঁঠাল বুড়ি আছে না, ওই বুড়ি জমি থেকে গুপ্তধন চুরি করে নিয়ে গেছে। তুমি এই গুপ্তধনটা বুড়ির বাড়ি থেকে উদ্ধার করে এনে দেবে। গুপ্তধন? তা তোমার বাপ দাদার আমলে কি গুপ্তধন ছিল দাদা? ও তোমাকে বুঝতে হবে না, তুমি এনে দিতে পারবে কিনা সেটা বলো। এই যে দাদা, আপনার কথা মতো আমি বুড়ির বাড়ির থেকে বাক্সটা চুরি করে আনছি। সাব্বাস, একেই বলে বাঘের বাচ্চা। কই কই, দেখি দেখি, বাক্সটা তাড়াতাড়ি এদিকে নিয়ে আয়, এদিকে নিয়ে আয়।
আরে কানাই, আমার তো মনে হচ্ছে বাক্সটা এমনি এমনি খুলবে না। একটা পাথর নিয়ে আয়, তালাটা ভেঙে ফেলবো, নিয়ে আয়। আরে এটা কি হলো? বাক্সের মধ্যে কি কোনো গুপ্তধন নেই? বুড়ি মনে হয় সব বের করে তালা লাগিয়ে দিয়েছে আগেই। দাদা, কে কইছে কিছু নাই? এইটা হেড একটা কাগজের টুকরা আছে, হইতে পারে এর মধ্যেই গুপ্তধন আছে। ওই দেখা যায় বুড়ির বাড়ি, সেখানে আছে এক কাঁঠাল রানী। বন্যায় যদি ভাসে নিয়ে যায়, বাঁচাবে কাঁঠাল রানী। আরে আমি কি দেখছি? এখানে তো বুড়ির কাঁঠাল গাছের কথা বলা হয়েছে, তার মানে তো ঠিকই আছে। মাস্টার মশাই ওই গাছটা কেটেই নৌকা বানাতে চাচ্ছে, ওটাই আমাদের বন্যা থেকে রক্ষা করবে। আরে বাঁচাও বাঁচাও, পানি ঢুকতাছে, এইবার আর কোনো রক্ষা নাই, বাঁচাও বাঁচাও। আরে ভাই, পানি তো সরে উঠাইতেছে। একদমই সময় নাই রে, এইটা মনে হয় আগের বন্যার চেয়েও খারাপ হইব রে। শোনো সবাই, এই বন্যা থামার নয়, আমাদের এখন নৌকা দরকার। ওই বুড়ির কাঁঠাল গাছটা পুরনো আর মজবুত, ওটা কেটেই আমরা নৌকা বানাবো। একদম ঠিক কথা বলেছেন মাস্টার মশাই, ওই গাছ তো কোনো কাজেই আসছে না। আমরা 5 জনে একসাথে ধরলে ঘন্টা খানেকের মধ্যেই গাছটা পইরা যাইব। না গো না, আমার কাঁঠাল রানীকে কেটো না। এই গাছ আমার সঙ্গী, 20 বছর ধরে আমি এই গাছকে নিয়েই বাঁচি রে। বুড়ি, গাছ নিয়ে বাঁচবি নাকি ডুবে মরবি সে আমরা জানি না, কিন্তু এই গাছের নৌকা বানিয়ে পুরো গ্রামের মানুষকে বাঁচাতে হবে। গ্রামের মানুষ এবার বাঁচবে, বুঝলেন মাস্টার মশাই, বাঁচবে। বুড়ি, তোমার আত্মত্যাগ এই গ্রামের মানুষ চিরস্মরণীয় করে রাখবে গো। এই কুড়ালান, গাছ কাটতে দেরি হইলে বাসুন কেমনে? কুড়ালান, ও বুড়িমা, কিছু বলছো না যে? এ কি হয়ে গেল? বুড়িমা, তোমার কাঁঠাল রানী আর নেই। হে বিধাতা, এ তোমার কেমন বিচার? এই বুড়ির আপন বলতে কেউ নেই, কাঁঠাল রানী ছিল তার শেষ ভরসা, তাকেও তুমি নিয়ে নিলে। বুড়িমা, আমাদের একটা ব্যবস্থা করতেই হবে, না হলে আমরা সবাই মারা পড়ব। মাস্টার মশাই যে ষড়যন্ত্র করলো, এর একটা বিহিত আমাদেরই করতে হবে। চিন্তা করিস না, চিন্তা করিস না আমন, শেষ রক্ষাটা আমাদেরই হবে। আমার কাঁঠাল রানী আমায় এভাবে ফেলে যেতে পারে না আমন। তাই যেন হয় বুড়িমা, তাই যেন হয়। বুড়িমার গাছ তো আমরা কাইটেই ফালাইছি, ওই গাছ তো এখন কাঠ হয়ে উঠানে পইরা আছে।
এখনো নৌকা বানাইতে পারলাম না। এখন দেরি করলে সবাই ডুইবা মারা যামু। আর কোনো উপায় নেই, বন্যার পানি তো প্রায় কোমর ছুঁই ছুঁই। যা করার তাড়াতাড়ি করো, বন্যার পানি তো আমাদের এই পরিকল্পনা শুনবে না। আমার যে কি ভয় করছে। ভয় কি তোমার একার করছে? আমার তো ভয়ের কথা মনে পইরা হাত পা ঠান্ডা হইয়া যাইতাছে। নদীর পাড়ে পুরনো বট গাছের নিচে বিশাল কাঁঠাল বাড়ি আছে। আমি তাহলে আনন্দ নিয়ে সেখানেই যাই, না হলে বন্যায় ওরাও ভেসে যাবে। আরে মানুষের কি হাহাকার! আজ যদি তোরা কাঁঠাল রানীর সাথে অন্যায় না করতিস, আমি সবাইকে কাঁঠাল বাড়িতে নিয়ে যেতাম। আমি জানতাম আমার বুড়িমা আসবে, আমি জানতাম। আরে আমন, মানিক, সময় নেই, তাড়াতাড়ি পালা। কিন্তু বুড়িমা, যাব কোথায়? যেখানেই যাই বন্যার পানিতেই ডুবে মরতে হবে। ওরে, কিচ্ছু হবে না, আমার সাথে চল। বুড়িমা, তুমি যে চালাকিটা ওদের সাথে করলে না, গুপ্তধনের বাক্সের আসল চিঠি তো তুমি লুকিয়ে রেখেছিলে, সেটা আমাকে দিয়ে পড়িয়েছিলে। তাই নাকি? সেখানে কি লেখা ছিল রে? গেলেই বুঝতে পারবে বাবা, গেলেই বুঝতে পারবে। হ্যাঁ রে, হ্যাঁ, এখন তাড়াতাড়ি চল কাঁঠাল বাড়িতে। আমি জানি জায়গাটা কই, মালিক আমারে কইছিল সেই জায়গাটা কই। বট গাছের তীরে বিশাল একটা কাঁঠাল বাড়ি। চল চল, আর সময় নাই। সেইখানে গেলে বুড়ি কি আমাগর কাঁঠাল বাড়িতে উঠতে দেব নাকি? আরে দেখা যাইব নি, চল চল, আগে বাচ্চা গুলারে নে, সবাই চল, দৌড়াইয়া চল। জিল্লু ভাই, ওই বাড়ি কি সত্যি আমাগর বাঁচাবো? বিশ্বাস রাখ, বুড়ি মিথ্যা বলতো না। বিশ্বাস রাখ। আরে আর একটু হলেই তো ডুবে যাব, গলা ছুঁই ছুঁই পানি। এটাই বুঝি কাঁঠাল বাড়ি? ওই তো কাঁঠাল বাড়ি দেখা যাইতাছে। এইটাই যে কাঁঠালের রাজপ্রাসাদ। বানের মধ্যেও টইটুম্বুর হয়ে দাঁড়াই আছে। বুড়ি কি আমাকে উঠতে দেব? সে তো শুনছি কারো মুখ পর্যন্ত দেখতে চাইতেছে না। আরে ভাই, কাঁঠাল বাড়িতে যদি না যাই তাহলে এত মানুষ আমরা কোথায় যাব? মাছ নদীতে আমরা সবাই হাত তুলে দাঁড়িয়ে আছি। আমরা সকলে বুড়িমার কাছে ক্ষমা চেয়ে নেব। আরে আরে, ওরা কারা ওখানে? কারা আবার? তোমার কাঁঠাল রানীকে যারা মেরেছিল তারা। দেখো, পানিতে আর কিছুক্ষণ পর ডুবে যাবে। না রে মানিক, আমি ওদের মতো নিষ্ঠুর হতে পারি না। ওদেরকে কাঁঠাল বাড়িতে ডাক, সবার জীবনটা বাঁচুক। মদন কাকা নাকি? এদিকে এসো, না হলে পানিতে ডুবে মারা যাবে। ওরা কি আসবে রে? আমরা কাঁঠাল বাড়িটা ওদের কাছে নিয়ে যাই, না হলে ওরা পানিতে ডুবে যাবে। বুড়িমা, তুমি না থাকলে যে আমাদের কি হতো? আমরা তো প্রায় পানিতে ডুবে গিয়েছিলাম, বাঁচার আশা একেবারে ছেড়ে দিয়েছিলাম। জানি রে জানি, এই ভয়ঙ্কর বন্যার হাত থেকে কিভাবে বাঁচবি তোরা।
তাই তো তোদের উপর রাগ সব ভুলে গেলাম। বুড়িমা, তোমার সাথে বড় অন্যায় করে ফেলেছি গো, আমাকে মাফ করে দিও। তোমার এই কাঁঠাল বাড়ি আমাদের শেষ ভরসা গো, শেষ ভরসা। তুমি সত্যি মহৎ বুড়িমা। আরে যাও যাও, ভেতরে গিয়ে জামা বদলাও। আমি তোমাদের সকলকে ক্ষমা করে দিয়েছি। ভুল তো মানুষই করে। যে কাঁঠালের গন্ধ তোমরা সহ্য করতে পারোনি, আজ সেই কাঁঠালের বাড়িতেই তোমরা আশ্রয় নিয়েছো। বুড়িমা, আমরা সকলেই তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর তুমি কিনা আজকে আমাদের সবাইকে বাঁচালে বুড়িমা। গ্রামের সকলেই আমার সন্তানের মতো। চোখের সামনে তাদের ডুবতে দেখলে কি ভালো লাগতো আমার। হিংসে নয়, মনকে বড় করে সকলে মিলেমিশে থাকবো।